জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলা জোরদার, একদিনে নিহত ৭৭ ফিলিস্তিনি। এরপর জানিয়ে দিব নেতানিয়াহু ও ট্রাম্প গণহত্যা পুরস্কার পাওয়ার যোগ্য, ইসরায়েলি কলামিস্ট। এরপর জানিয়ে দেব ১২ দিনে ইসরায়েলের ২১ স্থাপনা ধ্বংসের দাবি ইরানের। আরও যা থাকছে, মার্কিন তরুণ প্রজন্মের ৬০% সমর্থন হামাসের পক্ষে। আরও জানিয়ে দেব চীনে পৌঁছেছেন এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপির ৪ নেতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় ইসরায়েলি হামলা জোরদার, একদিনে নিহত ৭৭ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা ছিলেন। এছাড়া নিহতদের মধ্যে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। রোববার ২১ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছেন, ইসরায়েলের বোমাবর্ষণ ও জোরপূর্বক অভিযানের মুখে গাজা ও নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালাচ্ছে। হাতে গোনা সামান্য মালপত্র ট্রাক ও ভ্যান, গাধার ও গাড়িতে তুলে তারা এলাকা ছাড়ছে। নুসিরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইর আল বালাহর কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবু ফেলাতে শুরু করেছে। এদের অধিকাংশই একাধিকবার ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা হামলা জোরদার করেছে গাজা সিটি শহর দখল। প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুত করার লক্ষ্যই এই অভিযান, এমন আশঙ্কা জানিয়েছেন জাতিসংঘর যত শরণার্থী সংস্থা UNRWA। গত শুক্রবার ইসরায়েলি জানান তারা নগরী দখলের প্রাথমিক ধাপ শুরু করেছে এবং এটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করছে। শনিবার হাসপাতালের সূত্রে জানা যায়, ওই দিন একদিনে গোটা গাজায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু গাজা নগরীতেই নিহত ৪৭ জন। এদের মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। অন্যদিকে ঘনবসতি এলাকায় আবাসিক ভবনে হামলায় ৭ জন নিহত হন। ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাতে দেখা গেছে স্বেচ্ছাসেবক। আল জাজিরা সাংবাদিক হানি মোহাম্মদ বলেন, গাজা নগর জুড়ে হামলা আরও বাড়ছে। ঘর বাড়ি, কমিউনিটি সেন্টার সবই ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন ধারণ ভেঙে পড়েছে। এসব ঘটেছে যখন মানুষ দুর্ভিক্ষ, অনাহার, পানি শূন্যতার মধ্যে রয়েছে। পুরো পরিস্থিতি মানবিক বিপর্যয়ে গড়াচ্ছে। নেতানিয়াহু ও ট্রাম্প গণহত্যা পুরস্কার পাওয়ার যোগ্য, ইসরায়েলি কলামিস্ট গিডিয়ন লেভি বলছেন, যদি নেতানিয়াহু এবং ট্রাম্প কোনো পুরস্কার যোগ্য হন তবে এটি হবে এমন একটি পুরস্কার যা সৌভাগ্যবশত এখনও প্রতিষ্ঠিত নেই। গণহত্যা পুরস্কার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৩,০০০ ছাড়িয়ে গেছে। একই সময়ে ১.৫ লাখের বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতির ভঙ্গের পর ২৭ মে ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেন যুক্তরাষ্ট্র। ইসরায়েল বাহিনী গত খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। এরই মাঝে ইসরায়েল সম্পূর্ণ গাজা দখলের জন্য আক্রমণ তীব্র করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের লেখা এক কালামে গিডিয়ন ও লেভি বলেন, গাজায় রক্তপাতের জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো অন্য কোনো ইসরায়েলি এতটা দায়ী নন। লেভির মতে, ট্রাম্প একটি ফোন কলের মাধ্যমে শেষ করতে পারেন, তবে তিনি তা করতে পারেননি। তিনি আরো বলেন, ট্রাম্প কেবল ফোন করেননি তাই নন, তিনি ইসরায়েল যুদ্ধাস্ত্র অর্থায়ন, অস্ত্র এবং সমর্থন অব্যাহত রেখেছে যেন কিছুই হচ্ছে না। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার
12 দিনে ইসরায়েলের 21 স্থাপনা ধ্বংসের দাবি ইরানের বেসিস সংগঠনের প্রধান জানিয়েছেন গত জুন মাসে 12 দিনের যুদ্ধে ইরান দখলদার ইসরায়েলের 21টি কৌশলগত স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে। আর ইরানের এই টার্গেটগুলো এমন এক নির্ভুলতায় সম্পন্ন হয়েছে যার ভ্রান্তি ও 1 মিটারেরও কম। খবর মেহনি। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সুলাইমানি রোববার 31 আগস্ট জানান, শুক্রবার শত্রুপক্ষ ওই 12 দিনের যুদ্ধ এবং একসঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছিল যাতে ভেতর থেকে ও বাইরে থেকে ইরানের উপর চাপ সৃষ্টি করা যায়, কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। তার ভাষায়, এই 12 দিনে আমরা জায়নিস্ট শাসনের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করেছি। নতুন ক্ষেপণাস্ত্রের উপর ভরসা করে আমরা আমাদের টার্গেট ব্যাং সম্পন্ন করেছি যার নির্ভুলতা 1 মিটারের কম। আজ আমরা তাদের দুর্বল দিকগুলো পুরোপুরি জানি এবং অধিকৃত ভূখণ্ডের বর্গ কিলোমিটারে কি ঘটেছে সে সম্পর্কে অবগত। বেসিস সংগঠনের প্রধান এই সময় সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি আবারও কোনো আগ্রাসন ঘটে তাহলে ইরান কেবল জায়নিস্টদের নয় বরং তাদের সমর্থকদেরও দায়ী করবে। গোলাম রেজা সুলাইমানি বলেন, যান এবং খুঁজে দেখুন সাম্প্রতিক যুদ্ধের কত দেশ ইসরায়েলকে রক্ষা করতে অংশ নিয়েছিল এবং কত হাজার টন বোমা বিস্ফোরণ পরক তারা এক নিরস্ত জাতির উপর বর্ষণ করার জন্য জায়নিস্ট শাসনকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে। গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক ও অঘোষিত আগ্রাসন শুরু করে যা 12 দিনের যুদ্ধকে উস্কে দেয়। এই যুদ্ধে অন্তত 1064 জন নিহত হয়, যার মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন। এই সময় যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি অংশ নেন এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। প্রতিশোধমূলক পদক্ষেপ ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ড জুড়ে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাশাপাশি কাতারের আল উদেইদা ঘাঁটি, যা পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, আঘাত হানে। গত 24 জুন ইরান তার সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উভয়ের ওপরেই চাপে ফেলে এবং আগ্রাসন থামাতে বাধ্য করে। মার্কিন তরুণ প্রজন্মের 60% সমর্থন হামাসের পক্ষে। যুক্তরাষ্ট্রে প্রজন্ম জনমত জরিপে চমকপ্রদ বিভাজন দেখা গেছে। হার্ভার্ড হ্যারিস ও পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা যায় 18 থেকে 24 বছর বয়সী ভোটারদের 60% হামাসকে সমর্থন, ইসরায়েলের বিপরীতে। অন্যদিকে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের জনমতের 74% এখন ইসরায়েলের পক্ষে রয়েছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন নিউ ইয়র্ক পোস্ট। প্রজন্মগত বিভাজন। অন্য সব বয়সী ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি যোগ্যভাবে বেশি সমর্থন পাওয়া গেছে, তবে তরুণ ও ভোটারদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যদিও সামগ্রিকভাবে 51% ভোটার ইসরায়েলের যুদ্ধ পরিচালনার অসন্তোষ, কিন্তু আরও বড় অংশ 77% হামাসের কর্মকাণ্ডের। গাজায় দুর্ভিক্ষ প্রসঙ্গ। জরিপে 69% মার্কিনী স্বীকার করেছেন যে গাজায় দুর্ভিক্ষ চলছে। এর মধ্যে ডেমোক্র্যাট ও ভোটারদের 78%, রিপাবলিকানদের 65% এবং স্বতন্ত্র ভোটারদের 65%-এর বাস্তবতা মেনে নিয়ে রিপাবলিকানদের অধিকাংশ 74% হামাসকে দায়ী করছেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে 60% হামাসকে দায়ী করছেন, আর ডেমোক্রেটরা সমানভাবে বিভক্ত এবং 50% হামাসকে, বাকিরা ইসরায়েলকে দায়ী করছেন। এছাড়া তরুণ ভোটারদের ইসরায়েলকে দায়ী করছে। গাজায় ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে কিনা এই বিষয়ে ভোটাররা সমানভাবে বিভক্ত 50 থেকে 50। ইসরায়েল বিরুদ্ধে সমালোচনা মূলত মানবাধিকার রক্ষার কারণে কি নাকি দেশ থেকে প্রবাহিত, এ নিয়ে জনমত ও প্রায় সমানভাবে বিভক্ত। 50% বনাম 49%। 58% উদারতা বলছেন ইসরায়েল কেবল তখনই হামাসের হাতে আটক ইসরায়েলের জন্য সমঝোতায় যাবে যদি হামাস পুরো গাজা ত্যাগ করে। চীনে পৌঁছেছেন এরদোয়ান। সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও 25তম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকে যোগ দিতে প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ান রোববার 31 আগস্ট বিনহাই ও আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয়। এরদোয়ানকে স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী লেই হাইসাও, বেইজিংয়ে তুরস্কের রাষ্ট্রদূত সেলকুক উনাল এবং দূতাবাসের কর্মীরা। এই সময় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি ইয়ামিন এরদোয়ান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ও ফিদান এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, মন্ত্রী ও কর্মকর্তারা। আজ রবিবার চীনের প্রেসিডেন্ট জিনপিং এর আয়োজিত এক নৈশ ভোজনে যোগ দেবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপির 4 নেতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় গেছে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। রোববার 31 আগস্ট বিকাল 5:40 দিকে দলটির 4 নেতা যমুনায় প্রবেশ করেন। জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতিনিধি দলের সদস্যরা হলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য ও সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম ও সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি। এনসিপির পর সন্ধ্যা 7টায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সব বৈঠকে আগামী নির্বাচন ও আয়োজন প্রক্রিয়া, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হবে, জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।